আমার কাছে এসেও বড় মায়ের দর্শন করতে পারলাম না, শুধুমাত্র এই মানুষটার জন্য। অনেকদিন ধরে নেবো নেবো করছি, নিয়ে আর হয়নি। ওই জামাটাও ভালো লাগছে, ফলে জামাগুলো সব পুরনো হয়ে গেছে, সামনে পুজোও আছে। এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ আছে জানো। ঘুম থেকে উঠে মনটা খুশি হয়ে গেল, কারণ হচ্ছে আজকে বড় মায়ের কাছে যাব, বড় মায়ের সাথে দেখা করতে। অনেকদিন ধরেই তো বড় মায়ের কাছে যাব বলছি, কিন্তু ওই যে কথায় আছে, মায়ের ডাক না এলে কখনো তুমি যেতে পারবে না। চলো এই খুশিতে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ওই যে বড় মশাই দেখো এখনো ল্যাদ খেয়ে পড়ে আছে, লাইটটা জ্বলছে বলে আমাকে আবার গরম দেখাচ্ছে। ও কি বুঝবে আর মেয়ে মানুষদের কষ্ট, তাই না বলো? এই যে ঘুম থেকে উঠে চোখ লগড়াতে লগড়াতে যে কাজগুলো আমরা মেয়ে ছেলেরা করি বাড়ির, সেটা যদি বড়েরা বুঝতো তাহলে আর আমাদের এত কষ্ট হতো না। কয়দিন ধরেই মনটা টানছে মায়ের কাছে যাওয়ার জন্য, জানো, তারাপীঠেও যাওয়ার জন্য না মনটা খুব টেনেছিল। ওই যে একটাই সমস্যা মানুষের জীবনে, মানির প্রবলেম। মানি ছাড়াই জীবনে এক পাও তুমি চলতে পারবে না। দিন বড় মাকে আমি আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন থেকে সত্যি আমার জীবনের একটা আলাদাই কাহিনী বলতে পারো। মায়ের প্রতি একটা বিশ্বাস, একটা টান, ভালোবাসা, ভক্তি আলাদাই হয়ে গেছে। আমরা জানতামই না জানো যে আমাদের বাড়ির এত কাছে আমাদের বড় মা আছে। সেদিন প্রথম মায়ের বাড়ি গিয়েছিলাম, সত্যি কথা বলবো, মায়ের ওই মুখখানি দেখে না একটা আলাদাই মায়া এসে গেছিল। মায়ের প্রতি একটা ভক্তি ভালোবাসা আমার আলাদা রকমেরই আছে, তাই মায়ের টানে বারবার মায়ের কাছে ছুটে যাই। তবে একটা কথা সত্যি, বড় মা কিন্তু কখনো খালি হাতে কাউকে ফেরান না। আগের বারে গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে, তবে বড় মায়ের দর্শন করতে পারিনি, যেহেতু বাবা লাইন দিয়ে দাঁড়াতে পারবে না, বাবার দুটো পাই ভাঙা, তাই বড় মাকে না দেখেই বড় মার সামনে থেকে ঘুরে এসেছিলাম। বাবা বলছে তোর বড় মা হয়তো এখন আমাকে দর্শন দিতে চায় না। এই যে কন্টেনারগুলো তোমাদের দেখালাম, কালকে রাত্রিবেলায় বিরিয়ানি খেয়েছিলাম জানো। ভাগ্য ভাই আর মামু একটা জায়গায় গিয়েছিল, দুটো ভালোবাসার মানুষ আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল। আচ্ছা বলো তো, আমার মতন কার কার এই সংসারের কাজ করতে ভালো লাগে না? আমার তো একদমই ভালো লাগে না জানো। কত কষ্ট ঘুম থেকে উঠে এই যে কাজগুলো, সুন্দর সুন্দর হাতগুলো সাবান জল দিয়ে, ওহ কি বলবো বন্ধুরা, কারা কারা আমার সাথে একমত কমেন্ট করো। সেই কোন সকালবেলায় ওটা হয়েছে, 9:30 বাজে, এখনো বাড়ির থেকে বেরোতে পারিনি। কারণটা হচ্ছে বড়মশাই তো ল্যাব খেয়ে পড়েছিল, ও নাকি ভোর 5টার সময় ঘুমিয়েছে। তা আমি বলছি যে কখন যাব ওখানে গিয়ে লাইন, আজকে এমনি শনিবার, শনিবারে কত ভিড় হয় জানো, শনি রবিবার বেশি। তো সকাল সকাল গেলে কি হতো, সকাল সকাল বাড়ি ফেরা হতো, পুজো দেওয়াটাও সকাল সকাল হয়ে যেত। সকাল থেকে উপোস করে আছি যেহেতু। তো ও বলছে, ভাবলাম যে 5টার সময় উঠে পড়ি আর না ঘুমিয়ে তখন তোমাকে তুলে দিই, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো, তাহলে সকালের মধ্যে পৌঁছে যেতাম 7টার মধ্যে। তো এখন এবার এই 9:30টায় বেরোচ্ছি, এখন কখন গিয়ে পৌঁছাই, পুজো দেবো কখন তার ঠিক নেই। তোমার জন্যই হলো সব। চলো, ছাগল ছানাটাকে খাইয়ে দিলে সত্যি একটু ভালো, তো দেখছি হিসি করে শুয়ে আছে, তার একটু খাইয়ে দিই। ও খুব বেচারিকে মায়া লাগছে দেখে, ছেড়ে যেতে মন চাইছে না। আমি ওর অনেক দুধ গরম করে রেখে দিয়েছি, রাতুলকে বললাম ওকে একটু খাইয়ে দিস বাবা, ওকে স্কুল যেতে আজকে না করেছি। সকাল থেকে উঠে কাজ বাজ হয়েই যাচ্ছে। চলো একটু দেখি খাই যদি। কারা কারা এই রাস্তাটার জন্য আমাকে কমেন্ট করে জানাও। দেখো তোমাদের গ্রাম দিয়ে কিন্তু আমি পার হয়ে যাচ্ছি। এই গ্রাম থেকে আমার অনেকেই ভিডিও দেখে, গ্রামটার নাম আমি বলছি না, কমেন্টে যদি কেউ জেনে থাকো গ্রামটার নাম আমাকে জানাবে। সত্যি আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করি যে আমরা গ্রামে বাস করি। গ্রামের একটা গ্রাম্য পরিবেশ দেখতেই আলাদা। দেখো চারিদিকে সবুজে ঘেরা, একটা দাদাভাই জল নিয়ে যাচ্ছে বাঁকে করে। আমার মনে হয় তারকেশ্বরে বাবার ধামে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা 17 রোড, তো সোজা চলে যাচ্ছে তারকেশ্বর ধাম, মানে 10 গড়া হয়ে আবারও ব্যাকে যেতে হবে। আমার এই রোডটা দিয়ে যেতে এত ভালো লাগে, যখনই আমরা নৈহাটি চুচুড়া যাই এই 17 রোড দিয়ে তো যাই। দুই সাইডে যে গাছ, তার ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওপর দিয়ে গাছগুলো, তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে। আর চারিদিকে দেখো সবুজে ঘেরা ধান জমি। এমনিতে যখন শহরের মানুষরা গ্রামে আসে, এই গ্রাম ছেড়ে যেতে চায় না। গ্রামের প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়ে যায় আমাদের মতন। আমরা তো গ্রামের মানুষ, শহরে থাকতেই আমাদের ভালো লাগে। একবার তো অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু ভালো লাগেনি, সেই যেন গ্রামের দিকে আলাদা একটা
একটা টাচ। যাই হোক, আমরা চুচুড়ার ফেরিঘাটে চলে এসেছি। এই যে আমরা এবার লঞ্চ যাবো। নতুন হয়েছে ঘাট, যারা যারা জানো না এখন আমার ভিডিওটা দেখে জেনে নেবে, পুরনো ঘাটে আর যাবে না। যত কাছে যাচ্ছি তত মনটা একটা আলাদাই শান্তি লাগছে, জানো। এই যে ঘাটে এসে পড়েছি, এবার দূর থেকে দেখা যাচ্ছে বড়মার নৈহাটির ঘাট। চলো, আজ মনে জমানো অনেক কথা নিয়ে এসেছি। যদি বড়মার দর্শন করতে পারি, বড়মার সাথে অনেক গল্প করব দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনের ভিতরে জমানো অনেক কষ্ট আছে, যেটা আমার বড়মাকে অবশ্যই জানাতে হবে। না জানালে মা জানবে কি করে বলো সন্তানের কষ্ট দুঃখ। যাই হোক, এই যে দেখো কত ভিড়, দেখো সামনে তো কিছু মানুষ গন্ডি কাটছে। তবে আমারও ইচ্ছা আছে আমি বড় মায়ের কাছে একদিন গন্ডি কাটবো। যেদিন মায়ের ডাক হবে গন্ডি কাটার জন্য, সেদিন গিয়ে আমিও গন্ডি কেটে আসবো। তবে আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যদি আমি পূরণ করতে পারি, সেই দিনই আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে আমার বলা আছে যে মা, আমি তোমার কাছে এসে গন্ডি কেটে পুজো দেবো। এত আশা নিয়ে এলাম, এখানে এসে ভাবতে পারিনি যে আমি মায়ের দর্শন করতে পারবো না। সমস্ত কিছুটা আমার বরের জন্য হলো। আমার বরের প্রতি আমার এত রাগ বেড়ে যাচ্ছিল, সেখানে যে নিজেকে কিভাবে আমি ঠান্ডা করে রেখেছি নিজের মাথাটাকে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বড়মশাই বলছে, এত বড় লাইন পেঁচা, কখন তুমি পুজো দেবে বলো, আমাদের যেতেও অনেকটা লেট হয়েছে। সকাল সকাল আমি উঠেছিলাম যে চলো 9টার মধ্যেও যদি বেরিয়ে যাই তাহলে 10টার মধ্যেও পৌঁছে গেলে, বা 8টার মধ্যে বেরিয়ে গেলে 9টার মধ্যে আমরা 9:30টার মধ্যে পৌঁছে যাব। তবে বড়মশাই ল্যাদ খেয়ে পড়ে থাকার কারণে ঘুম থেকেই উঠেছে 10টার সময়। আমরা এসেছি এখানে 11:30 পৌনে 12টা বেজে গেছে। বলছে তাহলে পুজো দেবে, দিয়ে বাড়ি যাবে কখন? চারিদিকে গোপালের জামাগুলো দেখছি, দেখে মনটাও কেমন হচ্ছে। যাবার সময় দুটো জামা তো অবশ্যই নিয়ে যাব। তারপরে এই যে এলাম আমরা বড়মশাইয়ের ক্লাসে, যেখানে বড়মশাই ফটোগ্রাফির ক্লাস করছে। যে সামনে বসে আছে দেখলে সেই দাদাটা, যেই দাদার বাবার কাজে আমরা গিয়েছিলাম। আর আছে হচ্ছে শিল্টু ভাই। এখানে আসার কারণ হচ্ছে শিল্টু ভাইকে আমরা ভিডিও এডিটিং এর ক্লাস করাবো, তার জন্যই ওকে এখানে অ্যাডমিট করতে এসেছি। যাই হোক, ওই দাদার সাথেও দেখা হলো, স্যারের সাথেও দেখা হয়ে গেল। স্যারের সাথে তো দেখা হয়ে খুবই ভালো লাগলো। স্যার খুবই ভালোবাসেন আমাদেরকে। আশা হয়েছিল সুরো ভাইকে ভর্তি করার জন্য, তারপরে বর যখন এখানে ভর্তি হয়েছিল তখন আমরা আসিনি। তবে দেখো আমার খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে আমি উপোস করে আছি বড়মার পুজো দেবো বলে, কিন্তু আর পুজো দেওয়া হলো না, তাই আইসক্রিম খেয়ে নিলাম। বাবলুদের ব্যাচে বাবলু গোস্বামী, বাবলু কোলে ছবি। আমার স্যারের সব থেকে ওই ছবিটাই বেস্ট লাগছে। আমরা এখনো এখানেই আছি, মোটামুটি বাজে টাইম দেখো 2টো বাজতে যায়। আর পুজো দেওয়া তো হলো না, আর কি করা যাবে। স্যারের এখানটা এলে সত্যিই কেমন একটা আলাদা আলাদা শান্তি লাগে, একদম নিরিবিলি, তো বেশ ভালো লাগে। আর স্যারের কথাগুলো সব থেকে বেশি ভালো লাগে। ভালো লাগে শুধু তা নয়, স্যারের যখন কথাগুলো শোনা হয় না, যেন সত্যি নিজের মাইন্ডটাই চেঞ্জ হয়ে যায়। বুক ভরা আশা আর ভালোবাসা নিয়ে মায়ের কাছে ছুটে এসেছিলাম। কতটা কষ্ট লাগে বলো তো, যখন এখানে এসে শুনছি যে মায়ের দর্শন করতে পারবো না। সত্যি এতটা কষ্ট লাগছিল আর এতটা খারাপ লাগছিল। আমি তো আমার বরকে এত বকাবকি করছিলাম, ধারণা করতে পারবে না, যে শুধুমাত্র তোমার কারণেই এটা হলো। আর যদি তুমি সকাল সকাল উঠতে তাহলে এটা হতো না। যদি আমরা এখানে লাইন দিতাম, মোটামুটি আমাদের পুজো দিতে দিতে সন্ধ্যা 6টা বেজে যেত। কালারটা ভালো লাগছে বলো? এই কালারটাও ভালো। এইটা গোপালের জামাগুলো সব পুরনো হয়ে গেছে, সামনে পুজো আছে। এই কালারটা ভালো লাগছে বলতে, এটা দেখি একটা। হ্যাঁ, এটা একটা দেখি। তাই ভাবলাম যে এসেছি যেহেতু নিয়ে যাই দুটো জামা। অনেকদিন ধরে নেবো নেবো করছি, নিয়ে আর হয়নি। ওই জামাটাও ভালো লাগছে। ওইগুলোর মধ্যে না, সে তো একটাই না, ওইগুলোর মধ্যে একটা দিচ্ছি না, একটাই না। সত্যি করে এখানে গোপালের জামাগুলো এতটাই সুন্দর, দেখো আর কি কিউট, ছোট ছোট, কি ভালো লাগছে। আমি তো দুটো নিয়েছি, যেই দুটো নিয়েছি আমার গোপালের সত্যিই খুব পছন্দ হবে। বলো তো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে, তাহলে আবার আসবো তো, তখন আবার নিয়ে যাবো। নিরামিষ খাবো বলে আমরা এমন একটা হোটেলে ঢুকলাম, হোটেলে খাবার দেখি মাথা গরম হয়ে গেছে। মূলোর তরকারি দিয়েছে, যেটা আমরা পছন্দই করি না, কেউই 3জন আর পছন্দ করি না। কি করব, খিদের চোটে খেতে তো হবে। চলো এখন খেয়ে নি, খেয়ে বাড়ি যাওয়া যাবে নাকি। বাজে মোটামুটি 4:16, আমরা বাড়ি এলাম। বাড়ি এসে একটু ওদেরকে টক দইয়ের তোমার লস্যি বানিয়ে দিলাম। আর আমার ভোনা দেখো না আমার উপরে নাক করেছে। বন্ধুরা, ভোনা গো, তুমি নাক করেছো? হ্যাঁ দেখো না, ওকে বলছি খাবি তুই, ও সারাই দিচ্ছে না। ও ছিলাম না বলে মানে নাক করেছে, জানো। ও বল না, নাক করেছো? হ্যাঁ দেখে তুমি নাক করেছো আমার ওপরে। এতক্ষণ আমি ওর সাথে এরকম কথা বলছি, এতক্ষণ মাথাটা কেমন হাতে হেলিয়ে দিচ্ছে। ও নাক করেছো? এত নাক হয়ে গেছে আমার ওপরে।
আমি ছিলাম না বলে? হ্যাঁ, দেখো দেখো কেমন ছিঁড়ে পড়ছে হাতে, দেখো। তুমি ওটা আমার রাগ করেছো? হ্যাঁ, খাবি? খাবি খাবি? আর হাতটা খাবি? আর কামড়াচ্ছে, রাগে কামড়াচ্ছিস? হ্যাঁ, কামড়ানো হচ্ছে? তুই আমার রাগে কামড়াচ্ছ? আমি ছিলাম না বলে মনে হয় ও রাগ করেছে আমার উপরে, জানো? নাগ হয়েছে তোমার। কাজের কাজ কিছুই আমার তো হলো না, ফালতু যাওয়া হলো। ওর জন্য আমি বলছি না গেলে পরেই ভালো হতো, ফালতু গেলাম। তোমাদের সাথে বাড়িতে থাকলে আমার কাজ দেখতো। এমনি গাড়ি করে কোথাও গেলে না আবার এমনি মাথা ধরে যায়, ধুলো বালি আমার একদম ভালো লাগে না। ধুলো তো আমার অ্যালার্জি বলতে পারো, হাঁচু হয়। তাও মাস্ক পরেছিলাম মুখে। আমার ভোলার খেয়াল রাখলে ওর থেকে বাড়ি থেকে আমার যেন মনে হয় ভালো হতো। বলো, আমার নাক হয়েছে, নাক করেছো, ভোলা নাক করেছো, নাক করেছো। খাবে খাবে? জিভ বার করছে, খাবে খাবে খাবে। আমি তো দুধ ফুটিয়ে রেখে গিয়েছিলাম, আমি রাতুলকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে রাতুল হয়তো থাকবে, ওকে খাওয়াবে, মানে 1 ঘন্টা পর পর ওকে খাওয়াতে হয়। তো ও নাকি স্কুল চলে গেছিলো। আমি ফোন করেছিলাম ওর মাকে গোপালকে সেবা দেওয়ার জন্য দুপুরবেলা, দিয়ে বলছে যে ও স্কুলে গিয়েছিল, এলো। মানে আজকে হাফ বেলা যেহেতু শনিবার ছিল। ঠিক আছে চলো, ওর দুধটা গরম করে ওকে একটু খাইয়ে দিই, পরে কথা হবে। এখন ভালো লাগছে না, এটা মনে হচ্ছে এবার একটু শুয়ে পড়ি। কী শোবো, টাইম কলে জল আসবে, এমনি যা জল দিচ্ছে, মানে শোবার মতন মানে সময় নেই আমার কাছে।